সময় ধরতে পারি না। সারাদিন মাথা কুটতে কুটতে আর কপালের ভাঁজ দীর্ঘায়িত হতে হতে যখন ক্লান্তিতে ডুবে যেতে চায় শরীর, অঙ্গে 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 বিরাজ করে জড়তা, আর চোখের পাতায় খ্যামটা নাচন নাচে ঘুম, ঠিক তখন এসে হাজির হও তুমি, কবিতা। তখন আমার মধ্যে আর আমি থাকি না। কবি আর কবিতার সম্পর্ক যে অনেকটা খেজুর গাছে বাঁধা হাড়ির মতন, গাছের গায়ে তৈরি ক্ষত বেয়ে টপ টপ করে নেমে আসা প্রতিটি রক্ত রস, জমতে জমতে হাড়ির পূর্ণতা পাওয়া, যে হাড়ি নিজের গলায় দড়ি বাঁধকে অপারক, তার পক্ষে আর যাই হোক সম্পন্ন হওয়া যে দুরস্ত। আমি যে পারি না কবিতা, পরাস্ত হই মানতে গিয়ে সমস্ত দাবি দেওয়া, তুমি এসে চলে যাও আমি বুঝতে পারি তাও না 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 না, একদিন না, দুদিন না, দিনের পর দিন, রাতের পর রাত, হয়তোবা পুরো বাড়িতে অশরীর মতোই তুমি হানা দেবে দরজায়, আর কেউ জেগে ওঠার আগেই কুয়াশা হয়ে মিলিয়ে যাবে। কবিতাকে মিলিয়ে যায়, কবিতাকে কুয়াশা হয়। সত্যি সত্যি কবির কাছে কবিতা কুয়াশা হতে পারে, কিন্তু আমরা যারা সাধারণ পাঠক, আমাদের কাছে কুয়াশা হবে কেন? আমাদের কাছে তো সেই কবিতা থাকবে, এবং সেই কবিতা থাকবে বলেই সে কবিও থাকবেন, কবিতা নিজের মতন করে থাকবেন। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট কবি আদিত্য মণ্ডল। নমস্কার আদিত্য, আমাদের অনুষ্ঠান পরিবেশন। এই যে কবিতাকে কুয়াশা করে দেওয়া, কবিতাকে ফেড করে দেওয়া, এ তো বড় অপরাধ, অন্যায়। অপরাধী বটে, কিন্তু দেখুন, কবি জীবনানন্দ দাশ একটা জায়গায় বলছেন যে কবি শুধু কবিতা নিয়ে পড়ে থাকবেন না, কবি শুধু বসে নির্জনে বসে কবিতা লিখবেন না, কবিকে সংসারী হতে হবে। সংসারের সমস্ত কাজ তাকে দেখতে হবে, তবেই তো সে অভিজ্ঞতা সঞ্চয় করবে। সাংসারিক জীবন, পারিবারিক জীবন, পথ হাঁটা সবই কবিতার সঞ্চয়। কাজেই একটা সময় কিছুক্ষণের জন্য ঘুমও দরকার, তখন কবিতাকে তাড়িয়ে না দিতে পারলে সকালে উঠবো কি করে? অর্থাৎ ওই কবিতার যে ক্রমান্বয়ে যে আক্রমণ, সেই আক্রমণে তো সারাটা সময় সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেকেও বাঁচাতে হবে। এই যে নিজেকে বাঁচিয়ে কবিতার জন্য, তার মানে নিজেকে বাঁচিয়ে কবিতার জন্য কিছুটা সময় ধরে রাখা। আমার ধারণা না, সেভাবে ধরে রাখা যায় না। আমি এই সময় কবিতা লিখবো, এই সময় এটা করবো, তা হয় না। কবিতার মতো আসে, কিন্তু সময়ের অভাব হোক, পরিস্থিতির চাপ হোক, ধরতে পারি না। তখন মনে হয় যে আহারে কেন এলো, কেন ধরতে পারলাম না, কেন গেল, এই যে ধরতে পারলাম না, এই যে ধরতে না পারার একটা মনে যে একটা ক্ষোভ বা একটা দুঃখও যদি আমরা বলি, দুঃখই এবং অনেক সময় তো এটা হয় যে সেই দুঃখটা হয়তো সেই মুহূর্তে যে কবিতাটা লিখতে চাইছি বা যে কবিতাটা তখনই হয়তো লিখে ফেললাম, সেই কবিতার ভেতরে সেই দুঃখটা ঠিক মতন করে বিলীন হলো না। এরকম কি কখনো হয় যে আজ থেকে 5 বছরের পাওয়া আগে জীবনের যে দুঃখটা, সেই দুঃখটা তখন হয়তো কিছু লিখে ফেলেছিলাম বা লিখে ফেলেছিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত সেই দুঃখটা বিলীন হলো বর্তমান সময়ে কোনো কবিতা লিখে? হয়েছে, এরকমও হয়েছে, অনেকবার হয়েছে হয়তো আগে যেমন করে প্রেজেন্টেশন প্রয়োগ করা উচিত ছিল তা হয়নি, অন্যভাবে অন্য কবিতা ধরা দিচ্ছে বলছে। ধরুন এরকম কোথাও বেড়াতে গেলাম সবাই মিলে, একটা কবিতা ভাব হলো, কিন্তু তখন ধরতে পারলাম না, সবাইকে নিয়ে থাকতে হবে, বাড়ি ফিরতে হবে, কিন্তু সেটি কোথাও যায় না, কিন্তু মাথায় থেকে যায়, আবার আসে, আবার ফিরে আসে। ওই না যে ভূত ডাকে ওই রকম ডাকে, সেরকম হয় একটা ঘোর হওয়া। এই যে ঘোরের ভেতরে থাকতে থাকতে যখন একটা কবিতাকে নিজস্ব বৃত্তের ভেতরকে একেবারে প্রবেশ করিয়ে দিল, কবিতা বৃত্তের ভেতরে প্রবেশ করে গেল, তখন কি সেই কবিতাকে মাঝে মাঝে দূরবীন করেন? উল্টো করে দেখলে তো দূর, আবার একেবারে সোজা করে দেখলে হয়। সেটা এই যে দুঃখ, এই যে কষ্ট, এই দুঃখ বা কষ্টের ভেতরে শুধুমাত্র নিজস্ব দর্শনের যে নিজস্ব রক্তঝরা যে রক্তঝরা বেদনা তো ওই অর্থে নয়, রক্তঝরা বেদনা নিজস্ব অনুভব, তার রক্তঝরা, এই রক্তঝরাটার ভেতরে কখনো যে কবিতা হয়তো এলোই না, একবারে এলো না, বহুক্ষণ, তাই বেশি হয়, নাহলে তো হাজার কবিতা হয়েছে। জীবনানন্দ দাশ কটা কবিতা লিখতে পেরেছে। কবিতা তো মাস অনেকে বিশ্বাস করেন, কবিতা স্বল্পই, প্রচুর 1000, 10,000, 20,000 কবিতা লিখে লাভটা কি হবে? সেরকম অনেক কবি আছেন,
মানে তাতে কবিতার সংখ্যা বাড়লো বটে, কিন্তু সংখ্যা বাড়লো, অনেক কিছু অনুভবতার সংবেদনশীলতা বা গভীরতা বাড়লো না, তাই কিনা? না, সে তো অনেক কিছু বাড়ে, হয়তো কবিতা বাড়ে। শব্দ বিন্যাসের ক্ষেত্রে আমি একটুখানি খুব স্বাভাবিকভাবে কবিতার ইতিহাস তো একটুখানি বলতেই হয়। অন্তত বিগত 50টা বছর ধরে কবিতার শব্দবিন্যাস, অন্তমিল, কবিতার ছন্দ, কবিতার স্বাভাবিক প্রকাশভঙ্গি কিন্তু অনেক একেবারে বদল হতে যাচ্ছে এবং প্রচুর পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আপনি আপনার কবিতার ক্ষেত্রে সেই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষার সূত্রতা বিশ্বাস করেন কি? না, আমি কবিতাকেই শুধু গুরুত্ব দিতে চাই এবং তাই দিয়ে কোনো আঙ্গিক, অলঙ্করণ, শব্দ মাথা ফুটে কবিতা বুঝতে হবে, তাতে বিশ্বাস করেন? মানে আপনি আবরণ কোনো জায়গায় বিশ্বাস করেন? আবরণে বিশ্বাস করেন। দেখুন, আবরণ, অলঙ্কার, আনন্দ কবিতা এগুলো পছন্দ করে না, সত্যিই করে। কবিতা আনন্দের হয় না। অনেক গুণী মানুষ আছেন যারা জীবনানন্দ দাশকে বলেন দুঃখের কবি, হতাশার কবি। আমার তো মনে হয় না আনন্দ করে কবিতা কেউ লিখতে পেরেছেন আজ পর্যন্ত। মানে আনন্দ দিয়ে কবিতা হয়েছে এরকম কোনো কবিতা আছে? কেউ বলতে পারবেন যেটা আনন্দের কবিতা? কবিতাই এরকম হয়, কবিতাই দুঃখের হয়, কবিতাই হারানোর হয়, কবিতা না পাওয়ার হয়। যা পাই তা তো কবিতা নয়, পেলেই মলমূত্র থুতু, তাই তো? না পাওয়াটাই কবিতা, হতাশাই কবিতা, যন্ত্রণাই কবিতা। এই হতাশা কিন্তু হতাশা, ব্যর্থতা, দুঃখ, অপ্রাপ্তি, নেতিবাচকতা, জীবনের অদর্শন, অনেক ক্ষেত্রে হোঁচট খাওয়া এবং ক্ষতবিক্ষত হয়ে যাওয়া, আচ্ছা তার থেকে পাচ্ছি না, কিছুতেই পারছি না, কিছুতেই বেরোতে পারছি না, কিছুতেই নিজেকে সেই জায়গা থেকে নিয়ে আসতে পারছি না, কিন্তু সেই তাগিদটা তো আমি খুঁজছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তাগিদ তো করছি, কিন্তু আপনি যেভাবে প্রেজেন্টেশন করলেন এটাকে, মানে বলতে চাইলেন, আমি সেভাবে ভাবি না। আমার মনে হয় এই যন্ত্রণা, এই দুঃখ, এই অপ্রাপ্তি, এই না পাওয়া, এগুলোই অ্যাসেট, এগুলোই আমার ভিত্তি, এগুলোই আমাকে এত বেশি স্ট্রং করে, ভেতর থেকে শক্তিমান করে যে কে কি বললো আমার কিছু যায় আসে না। কেউ একটা বাজে কথা বললো আমার দুঃখ লাগে না, দুঃখগুলোকে আমি গড়িয়ে নিয়ে গয়নায়। চমৎকার, দুঃখগুলোকে গড়িয়ে নিয়ে গয়না, সেই তো তাই। একটু আবরণের কথা বলছিল না, দুঃখগুলোকে আমি গড়িয়ে নিই গয়নায়, আর সেই গয়নার নেপথ্য কারিগর তো আমি নিজেই, অর্থাৎ কিনা কবি নিজেই তো। কিন্তু কি তিনি সত্যি সেই সমস্ত দুঃখগুলোকে এক জায়গায় জড়ো করতে পেরেছেন? পারা যায় না। তার কারণ এটা তো নয় যে একটা নির্দিষ্ট সংখ্যক দুঃখ আছে, তার সেগুলোকে সবগুলোকে কুড়িয়ে একটা জায়গায় নিয়ে জড়ো করলাম, তা তো হয় না। জীবন গতিশীল, জীবন গতির মতন করে এগিয়ে যায়। কিন্তু সে এগিয়ে যাওয়ার সাথে সাথে তার কবিতা কিভাবে এগোচ্ছে, আদিত্য মণ্ডল কবিতাকে নিয়ে কিভাবে এগোচ্ছেন, কবিতাকে নিয়ে কিভাবে এগোতে পারছেন, এটা একটু জেনে নেওয়া হচ্ছে, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতি বা ফিরে আসছে সাথে। বিরতির পর ফিরে এলাম। কবিতায় দুঃখের কথাটা আসছিল। একটা কথা যেটা অনেক সময় যেটা হয়, যতই আপনি স্বার্থপর হন না কেন, কবিতা আপনি যতই বলুন না কেন, আপনার নিজের জন্য সব ঠিক আছে, কিন্তু একটা সময় তো এটাও ঘটনা, এটাও বাস্তবতার একটা সূত্রতে বিচার করতে হবে যে একজন পাঠক, একজন পাঠিকা যখন সেই কবিতার লাইন, সেই কবিতার অক্ষর, সেই কবিতার সমস্তটার ভেতরে তার নিজেকে খুঁজে পাচ্ছে, ওই যে আয়নার কথা বলছিল, তখন একটা তো তৃপ্তির জায়গা থাকেই, একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। অসম্ভব তৃপ্তি। কিছু পাঠক, আমারও কিছু পাঠক তো আছে, হ্যাঁ, তারা যখন আমাকে ফোন করে বলেন বা SMS করেন বা দেখা করতে আসেন, বলেন তো অসম্ভব প্রাপ্তি, ও মূল্য, মানে মূল্য দিয়ে, মানে এখানে অমূল্য, ওই অমূল্য, এখানে অমূল্য। এবং এখানে আর একটা ব্যাপারও থাকে না, হয়ে যায় না, সেখানে একটা দায়বদ্ধতা তৈরি হয়ে, দায়বদ্ধতা বাড়িয়ে দেয় না, প্রশংসা দায়বদ্ধতা বাড়ায়, দায়বদ্ধতা বাড়ায়, আরো দায়বদ্ধ থাকতে ইচ্ছে করে, আরেকটু ভালো। কবিতা দেখুন, সবার জন্য কবিতা নয়, সকলেই কবিতা ভালোবাসবে তা নয়, কিন্তু কবিতাটা যদি
কবির থেকে সকলের হয়ে ওঠে, এর থেকে বড় প্রাপ্তি তো কিছু নেই। সার্বজনীন। এই যে সার্বজনীনতার ভেতরেও কিন্তু এই সার্বজনীন শব্দের ভেতরেও কিন্তু আবার একটা অন্য কথা জুড়ে আসছে, আমি একটু জুড়ে দিচ্ছি কথাটা। এখন সার্বজনীনতার ভেতরেও কিন্তু অনেক রকম না একটা উঁচু নিচু ভেদ আছে। একটা সর্বজন প্রিয়তা হয়ে যাওয়া মানেও কিন্তু অনেক ক্ষেত্রে কবিতার যে স্বাভাবিক যে বিশ্লেষণ, স্বাভাবিক যে গভীরতাকে বোঝার যে অনুভবতা, সেখানে বোধহয় একটু খামতি থেকে যায়, ঘাটতি থেকে যায়। থাকে তো কবিতা, একটি কবিতা 10 জন বলে 10 রকম ব্যাখ্যা হবে। হ্যাঁ, 10 রকম ব্যাখ্যা হবে। কবিও যে কবিতাটা লিখছেন সেটি একটা অন্য ভাবনা থেকে হয়তো লিখছেন, কিন্তু পাঠকের অন্য কিছু মনে হতেই পারে। কিন্তু সেই একটা কবিতা পড়ার পরে পাঠকের যদি এরকম মনে হয় যে বারবার কানে অনুরণন হচ্ছে, রাতে ঘুমানোর সময় মনে পড়ছে একটা লাইন, একটা শব্দ, একটা ভাব, হ্যাঁ, এটাই তো প্রাপ্তি, এটাই তো, এই জন্যই জীবনানন্দ, এটাই জীবনানন্দ, এটাই জীবনানন্দ। আপনার একটি কবিতা বিবর্ণ পাণ্ডুলিপি একটু আমার ভালো লাগার কবিতা একটু পড়ি। যে দালানে সিঁড়িবে সন্তর্পণে একটা শরীর থাকা মন উঠে যেত হেঁটে, কোনো এক দুর্ঘটনার কবলে নিরুপায় শরীর আজও ওঠে, কিন্তু মন কেবল নাবতে চৌহদ্দি পেরিয়ে চলে যায় সেই বাড়িটার থেকে, আর নাব্যতা হারিয়ে বেঁচে থাকতে হয় বলে বেঁচে থাকে বিবর্ণ পাণ্ডুলিপি রূপে, যার একটা কথাও ছাপা হয়, যার একটা কথাও ছাপা হয়নি বাড়িটার কোনো দেওয়াল। সত্যি তো এই বিভিন্ন মানসিকতার মনের সাথে অনেক ক্ষেত্রে তো সত্যি অনেক শব্দ, অনেক কথা, অনেক ভাবনা সেই নোনা ধরা দেয়ালের ভেতরেই কোথায় আটকে থাকে, ঝুল ধরা ঘরেও কিন্তু আটকে থাকে। কি বলবেন? আটকে থাকে তো, কোথাও যায় না, আটকে থাকে কোথাও যায় না। এই আপনি এখানে যদি বিজ্ঞানকেও প্রয়োগ করেন, দেখবেন সেই আবার E=mc², সব এখানেই থাকে, এখানেই আছে। এই যে এখানে থাকা, প্রত্যেক দিনে যে দেখা, একটা নিজস্ব দুঃখবোধ, অনেক সময় সামাজিকতার ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে অনেক অপ্রাপ্তির যে দুঃখবোধ, অনেকে কিছু করার ইচ্ছা কিন্তু সেটা পারছি না, সেটাও তো একটা দুঃখবোধ। আচ্ছা, এটা করতে পারছি না, কিছুতেই পারছি না, সমস্ত দিক থেকে আশ্রয়পৃষ্ঠে আমি বাধাপ্রাপ্ত হচ্ছি, এই দুঃখবোধ কখন একেবারে একটু হালকা হয়ে যায় কবিতার ক্ষেত্রে হালকা হয়ে যায়। দেখুন, প্রথমে তো বাধাকে আমি সেভাবে বাধা ভাবিনি, বেশিরভাগ ক্ষেত্রে বাধা ভাবি না, আমি উল্টো পথে চলতে ভালোবাসি। একদম সোজা কথা, নিয়ম ভাঙা যায় আপনার নিয়ম ভাঙতে পারি কিনা জানি না, কিন্তু আমি উল্টো পথে চলার প্রতি। দেখুন, 13 আমার খুব লাকি নাম্বার, যে কোনো কাজ 13 তারিখে করার চেষ্টা করি, যদিও আজকে 13 তারিখ না। বিড়াল, আমি যখন রাস্তায় বেরোই বিড়াল কাটলে আমি শুভ মনে করি। কোনো দেশ শুভ মনে করে, কিন্তু আমি আমার এই দেশে থেকে শুভ মনে করি। আমি যখন বেরোই কেউ পিছু ডাকলে আমি তাকে শুভ মনে করি। আমি এরকমভাবে ভাবি, যে জায়গাগুলো আঘাত করতে পারে, যে জায়গাগুলো আমাকে বাধাপ্রাপ্ত করতে পারে, আমি তাদেরই সুবিধা বানিয়ে নিই। আচ্ছা, এইটা আপনি খুব সুন্দরভাবে বললেন যে জায়গাগুলো আঘাত করতে পারে সেগুলি আমার কাছে সুবিধা করে দেয়, তাতে আমার চলার পথ মসৃণ হয়, কবিতার জন্য কিছুটা সময় বার করতে পারি। কবিতা তো উন্মত্ত মস্তিষ্কে হয় না, অনেকে বলেন উন্মত্ততা, অনেকে বলেন আসর, অনেক কিছু খেয়ে কবিতা, আমার মনে হয় না সেগুলো। কবিতার জন্য নির্জনতা দরকার, নীরবতা দরকার। হ্যাঁ, আমি আপনাকে আগেও বলেছি যে আপনি শব্দ নয়, আপনি নৈশব্দের কবি। এই যে নির্জনতা, কিন্তু অনেক সময় যেটা হয়, এই যে একটা খুব চলতি কথা আছে, কবি বাসো, সবাই মিলে অনেকেই কবিতা পড়ছি, এবং সেখানে কিছু দর্শক, কিছু শ্রোতা থাকছেন, অনেকেই কবিতা পড়ছি, সবাই সবার কবিতা পড়ছি, ইত্যাদি। আচ্ছা, তার ভেতরে কি এই সমস্ত কবিতাগুলো মিলেমিশে একটা অন্যরকম একাকার হয়ে যায় না? একটা কবিতার পর একটা কবিতা পড়া যায় না। একটা কবিতাই যদি অনুভব করতে না পারি, ঠিক, মানে ওই অনুভবতার সূত্রটা তো থেকে যাবে। পড়লেই তো আপনাকে সারাদিন ধরে ঘুমোতে দেবে না, কি বললো, কি লিখলো, কি ভাব, আরেকটা কবিতা পড়বো কি করে? ঠিক। তাই তো নিজের ক্ষেত্রে নিজে যখন কবিতা লিখছেন, অবশ্যই জীবনানন্দ আপনার হৃদয়ের ভদ্রাসনে, সোজা কথা। তো এই হৃদয়ের ভদ্রাসনে যার জীবনানন্দ আছে, সেই জীবনানন্দের সূত্রতা থেকে বেরোবেই বা কী করে? বেরোনোর কোনো পথও তার নেই, তার কোনো দরজাও তার নেই, দরজা সে খোঁজেও না। এই যে না খোঁজাটা, অর্থাৎ কিনা আমি আমার ওই জায়গাটার ভেতরে আবদ্ধতার ভেতরে থেকে যাব, সেখানে নিজের কবিতা নিয়ে নিজে অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন। চেষ্টা তো করছি একটা আবরণের মধ্যে নিজেকে আটকে নিয়ে একা লুকিয়ে থেকে করার চেষ্টা করছি। প্রচার বিশ্বাসী আমি নই,
কে বাহবা দিল কে না দিল আমার তাতে কিচ্ছু যায় আসে না। ঠিক। আর এদিক ওদিক কবিতা পড়তে যাওয়া তো আমি সেটা তো আপনি করেনি, যাইও না, আমি নিজেও যাইও না এবং বহু ক্ষেত্রে আমি নিজেও জানি আপনি একদম নীরবে দর্শক হিসেবে থাকেন, চুপ করে একদম নেপথ্যে থাকি না কিন্তু। তার মানে ওই 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 দৃষ্টি আর দৃষ্টিপাতের ভেতরে আপনার একটা অন্য দর্শনকে আপনি খুঁজে পাওয়ার একটা চেষ্টা করেন, তাই না? এই যে চেষ্টা করার ভেতরে আমি একটু অন্যদিকে দিকে যাচ্ছি, যে আপনারা যখন এমনি কবিতা, যখন অন্য কবিতা, খুব স্বাভাবিকভাবে একজন কবি সে তো শুধু নিজেকে লিখলে হবে না, তাকে অন্য কবিতা পড়তে হবে। নিশ্চয়ই, এটা বাস্তব, পড়তেই হবে। হ্যাঁ, এবং এই যে অন্য কবিতা যখন পড়ছেন, এই অন্য কবিতা পড়ার ভেতরে কি আপনার নিজস্ব যে মানসিকতার যে দর্শন সেগুলো কি খুঁজে পান, নাকি না সেখানেও একটা অন্যরকম ভাব? না, পাওয়া যায়, আচ্ছা, পাওয়া যায়। হ্যাঁ, আপনি দেখুন যত ধর্মশাস্ত্র আছে, বলুন গীতা বলুন, বাইবেল বলুন, কোরআনে শরীফ বলুন, সবার একই সারবত্তা তো একই, সবার সারবত্তা এক। কবিদেরও দেখুন একটা জায়গায় কোথাও মিল আছে, মিল তো আছে। কিছু বলতে চাওয়া, কিছু না পাওয়া, কিছু অপ্রাপ্তি, কিছু দুঃখ যন্ত্রণা নিয়ে আছে। আচ্ছা, একটু অন্যভাবে বলি, কবিতা তো অনেকটা প্রেমের জন্ম দেয়। প্রেমিত কবি, প্রেমিত কবি। কবিতার প্রেমটা তো অসম্ভব, অসম্ভব। এত ভালোবাসে না কেউ, এত ভালোবাসে না কেউ। দেখুন এই যে না পাওয়ার মধ্যে প্রেম জেগে উঠছে, আবার এই না পাওয়াটাও নাই, অসম্ভব প্রাপ্তি। এই এত গাঢ় প্রেম কোথাও নেই। কিন্তু এই গাঢ় প্রেমের তো ভেতরে মাঝে মাঝে বিরহ তো থাকবে। প্রেম থাকলে তো বিরহ থাকবে, সেটা হয়। হ্যাঁ, বিরহগুলো ধরুন ওই দাড়ি, কবিতা শেষ হয়ে গেল, আবার নতুন কবিতা পর্যন্ত বিরহ। চমৎকার। অর্থাৎ কিনা কবিতা মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে, আমি জানি না, খুব সুন্দরভাবে পাশ কাটালেন, আসলে খুব সুন্দরভাবে সরাসরি বললেন যে বিরহ মানে কিন্তু দাড়ি। এটা কিন্তু আমি একদম তো আপনাকে এটা আমার বেশ মজা লাগলো এবং বেশ আনন্দ পেলাম যে সত্যি ওই বিরহটাই হচ্ছে দাড়ি, তারপরে আবার একটা আবার নতুন প্রেম। সেভাবে ভেবে দেখুন, একটা দুটো প্রেম কেন করবো, রোজ 3 বেলা প্রেম করবো, রোজ নতুন প্রেম করবো, এক একটা কবিতা এক একটা প্রেম। অর্থাৎ কিনা ওই প্রেমিক সত্তাটার ভেতরে কখনোই নিজস্ব দর্শনকে ভুলে যাব না। প্রেমিক সত্তার নিজস্ব দর্শনকে ভুলে যাব না। আমি যেটা বলতে চাই যে এই যে কবি কি চায়, একটা মানুষ কি চায়, কি আদর্শ তার কাছে, ঠিক সেই আদর্শটাকে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে প্রতিটি কবিতা। সে কেমন দেখতে হবে, তার চোখ কেমন হবে, তা তো বাস্তবিক চরিত্র না। এরকম হলে ভালো হয়। এত সৌন্দর্য নিয়ে তো কেউ হয় না, কল্পনা। প্রতিটি কবিতা একটা অঙ্গ হয়ে থাকুক, এক একটা ছবি হয়ে থাকুক, তাই না? তো তাই চেষ্টা, তাই একদম শেষের দিকে বলছি যে তার মানে কবিতাকে আমরা, এটা ঘটনায় যে কবিতাকে আমরা মানুষ প্রতিমা হিসেবে ভেবে নিচ্ছি। মানুষ প্রতিমা যেভাবে আমরা বলি, ওই মনের ব্যাপারটা থেকে যাবেই, এখানে পুরো মানসিকতার ভেতরে থেকে যাবেই। তাই আপনি একটা কবিতার লাইনের ভেতরে আমার মনে হচ্ছে একটা অন্য ধারাতে আপনার এই লেখাটা মনে হচ্ছে, জীবনে উৎসবের মতো দিন আসে, দিন যায়, হাসিয়ে কাঁদিয়ে পাত্তারে গুটিয়ে বিদায় নেয়। স্থায়িত্ব নেই কোনো কিছুই, দীর্ঘস্থায়ী নয়, যেন চলে যাবে বলেই আসে। লন্ঠনের মতো জীবন কেঁপে ওঠে, নিভে যেতে চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ফুলের তোড়া, যেখানে সব রং ধূসর, প্রতিটি আবেদন মৃত। কি যেন বলতে চায়, কি যেন বোঝাতে চায়, কবি আদিত্য মণ্ডল কি পারলো শেষ পর্যন্ত? কি যেন বোঝাতে চায়, কি যেন বলতে চায়, পারেনি এখনো। তাহলে ওই দুঃখটা রয়েই গেল, দুঃখ তো থেকেই, ওই বিরহটা রয়েই গেল। তাহলে এই কবিতার ভেতরে কিন্তু সেই কি যেন বলতে চায়, কি যেন বোঝাতে চায়, সেটাও কিন্তু কবি আদিত্য মণ্ডল সেভাবে রয়ে গিয়েছেন। এবং এই কবিতার ভেতরে কিন্তু শেষে দুটো লাইন এটা চমৎকারভাবে প্রবেশ করছে, অন্তত ওইটার সূত্রধার ধরে। সেখানে কবি বলছেন, কাজলের ঘাড়ে দোষ চাপিয়ে খানিক স্বস্তি মেলে পড়ছে। একদম শেষ দুটো লাইন আমি যেটা বলছি সেটা হলো যে ভিতর ঝাঁঝরা করে দিতে থাকে অপ্রাপ্তি, অসম্পূর্ণতা, একাকিত্ব বোধ। আসলে আমাদের এই সামগ্রিক কথার ভেতরেই কিন্তু যদি দুঃখ শব্দটাকে তারপরে ব্র্যাকেটে আরো অনেকগুলো কথাগুলোকে যদি জুড়ে দিতে পারি, তাহলে কিন্তু এই অপ্রাপ্তি, অসম্পূর্ণতা, একাকিত্ব বোধ, আরো কিছু শব্দ কিন্তু চলে আসতে পারে। সেই দুঃখটা থাকুক,
দুঃখটা থাকুক, দুঃখগুলো দামি। দুঃখগুলো দামি হোক, হ্যাঁ, দুঃখগুলো দামি হোক, আর সেই দামি দুঃখকে একটু অন্যরকম ভাবে গড়িয়ে গয়না করে নিই, যেটা আদিত্য কথা শুনে বলছে। দামি দুঃখগুলো থাকুক, দুঃখগুলোকে দামি করে নিই, দুঃখগুলোকে একটা সুখের দিকে এগিয়ে নিয়ে যাই, তবেই তো কবিতা আসবে, তবেই তো কবিতা তার নিজস্ব সভ্যতায় আসবে। আদিত্য মণ্ডল তার মতন করে লিখছেন, তিনি সেই অর্থে কোনো রকম কোনো সেই পরোয়ার সূত্রতার তিনি এগোন না, তিনি তার মতন করে নিজের লেখাকে নিয়ে এগিয়ে যান। তার এই দুঃখতা বোধ, একাকিত্ব বোধ, অসম্পূর্ণতা, অপ্রাপ্তি যেভাবেই আসুক না কেন, সেটা সবই তার, এবং সেই সবই তার বলেই তিনি বলছেন সব কবিতা পাঠকও যদি সেইভাবে যদি না পড়ে তাতে তার কিচ্ছু যায় আসে, ঠিক তো? একদম। কিন্তু আজকে তো আমাদের যায় আসলো, তার কারণ কবি আদিত্য মণ্ডলের সাথে কথা বললাম, আড্ডা মারলাম, কবিতা আড্ডা মারলাম। তথাকথিত প্রশ্নের মুখোশের আড়ালের ভেতরে আমি কবি আদিত্য মণ্ডলের সাথে কথা বলতে চাই, আমার সেই ইচ্ছাও নেই, এটাও আমি আপনাকে খুব সরাসরি বলছি। আসলে আপনার কবিতার ভেতরে আমার যে অনুভবতার যে সূত্রতা, সেটাই শুধুমাত্র বোধহয় একটুখানি একটা বিস্তারের সূত্র থেকে আমরা এগোলাম। সময়ের কাছে তো বাধা বলে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS মাধ্যমে, এবং অতি অবশ্যই এই অনুষ্ঠান ইউটিউবে থাকছে বটে, আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন। আদিত্যবাবু, এই কাজের ক্ষেত্রে, কাজের সূত্রতার ক্ষেত্রে কবিতা লেখাটা একটা কাজ বরং বলে ভেবে, তাই না? একটু ভেবে মাঝে মাঝে একটু ভাবে, একটু কাজের একটা তাগিদ থাকে, কাজ করতে হবে। তাহলে কবিতা লিখতেই হবে, এটা কোনো তাগিদ না। কবিতা এলে আটকাতে পারবো না, আটকাতে পারে না কেউ। কবিতা না এলে মাথা ঘুটে মরলেও আসবে না। এই সময় কবিতা লিখবো, এখন কবিতার টাইম, তা হয় না। আমি কবিতার টাইম বলছি না, আমি বলছি কবিতা আমাকে লিখতে হবে না, লিখতে হবে তেমন কোনো কম্পালশন নেই। কোনো কম্পালশন না, কোনো কম্পালশন না থাকাটাও কিন্তু একজন কবির পক্ষে খুব দারুণ একটা ব্যাপার। কোনো কম্পালশন নেই, কিন্তু তিনি কবিতা লিখছেন, অর্থাৎ কিনা কবিতা যখন আসবে, সোজা কথা, কবিতা যখন আপনাকে আক্রমণ করতে আসবে, কবিতা এলে কবিতা নিজেই লিখে নেবে, কবিতা আমাকে লিখতে হবে না, লিখিয়ে নেয়। কবিতা এলে কবিতাই নিজে লিখিয়ে নেয়, কবিতা এলে কবিতাই তার মতন করে একটা অন্য দর্শনের সূত্রতায় চলে আসে। কবিতা আসছে বোধহয় ফিসফিস করে আসছে, পিছু পিছু করে আসছে, কখন আসবে আমিও জানি না, আপনিও জানেন। অতএব এই কবিতা আসার যে অপেক্ষা, সেই অপেক্ষা নিয়ে আজকে আমাদের কথা শেষ হবে। কবিতা বানাবেন, খুব ভালো। অন্তহীন রাখবো না কোনো কবিতায়, তোমাকে অন্তরে রাখলাম, গুমরে কাঁদুক অধিকার, আগুন লাগাক ব্যারিকেড, 4 অক্ষরের লাভডুক প্রাণবন্ত আমার শরীরে, যে তরঙ্গ অহরহ ছোঁয় তাকে কি কখনো ফেলা যায়, 2 হাতের রেখায় ঈশ্বর, পাল্টে নেব আছে কি সংস্থান, কিছুদিন যোগাযোগহীন, তারপর কৃষ্ণ ভব্বর, বদলে দিতে সক্ষম জীবন, তা তো তুমিই কেবল, শরীর মাটিতে মিশে যাক, রয়ে যাবে তোমার এ নাম, তোমাকে অন্তরে রাখলাম।